আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অভিনন্দন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল গল্পে। গল্পটি পাঠ করছি আমি ফারজানা আহমেদ। তাহলে চলুন শুরু করা যাক। পথের দুয়ারে বনজঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিতেছে। পথ নদিয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি আসিয়া পৌঁছিতেছে, এই বন ক্রমশ বাড়িতেছে। স্থানে স্থানে বনজঙ্গল এত ঘন যে হাজারের ভয় করিতে লাগিল। দিন মানেই বুঝি বাঘের হাতে পড়িতে হয়। লোকের বসতি স্থানে বেশি নাই, ভয় করিবারই কথা। সন্ধ্যার পূর্বে বেলের বাজারে আসিয়া পৌঁছিল। আগে যখন রেল হয় নাই তখন বেলের বাজারে খুব বড় ছিল। হাজারে শুনিয়াছে তাহার গ্রামের বৃদ্ধ লোকদের মুখে। এখনও পূর্ব অঞ্চল হইতে চাকদহের গঙ্গায় শবদাহ করিতে আসে বহু লোক। তাহাদের জন্যই বেলের বাজার এখনও টিকিয়া আছে। হাজারে বেলের বাজার দেখিয়া খুশি হইল ও আগ্রহের সঙ্গে দেখিতে লাগিল। ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে, কখনো দেখে নাই। চমৎকার জায়গা বটে। এই তাহা হইলে বেলে। তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল। তাহার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পরে শব লইয়া চাকদহে এই পথ বাহিয়া আসিতে আসিতে বেলের বাজারের কাছে ভৌতিক ব্যাপারের সম্মুখীন হয়। এই গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখেই 2-3 বার সে শুনিয়াছে। হাজারে ঘুরিয়া ঘুরিয়া বাজারের দোকানগুলি দেখিতে লাগিল। সর্বশুদ্ধ নখানা দোকান। ইহারের মধ্যে চাল ডাল মুদিখানার দোকান, কাপড়ের দোকান সব। একজন দোকানদারকে বলিল, একটু তামাক খাওয়াইতে পারেন মশাই? আপনারা ব্রাহ্মণ। পেন নাম হই ঠাকুর মশাই। আসুন। কোথায় যাওয়া হবে? বন। ওরে বামুনের হুকুতে জল ফিরিয়ে নিয়ে আয়। দোকানখানে কি সের হাজারে বুঝিতে পারিল না। একপাশে চিটাকরের ক্যানেসটা চাল পর্যন্ত একটার গায়ে একটা উঁচু করিয়া সাজানো আছে, আর একপাশে বড় বড় বস্তা। দোকানদার বৃদ্ধ, বয়স 65 হইতে 70 হইবে। রোগা একখানা চেহারা, গলায় মালা। নিন ঠাকুরমশাই, তামাক ইচ্ছে করুন। কোথায় যাওয়া হবে? যাচ্ছি কাজের চেষ্টায়। রানাঘাট হোটেলে 7 বছর রেঁধেছি। বেচু চক্রতের হোটেলে। নাম শুনেছেন বোধহয়। ভালো রাঁধুনি বলে নাম আছে, কিন্তু চাকরিটুকু গিয়েছে। এখন যাই তো একবার এই দিক পানে, যদি কোথাও কিছু জোটে। দোকানদার পূর্বাপেক্ষা অধিক সম্ভ্রমের চোখে হাজারিকে দেখিল। নিতান্ত গ্রাম্য ঠাকুর, পূজারী বামন নয়। রানাঘাটের মতো শহর বাজারের বড় হোটেলে 7-8 বছর সুখ্যাতির সঙ্গে রান্না কাজ করিয়াছে। কত দেখিয়াছে, শুনিয়াছে, কত বড় লোকের সঙ্গে মিশিয়াছে। না, লোকটা সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। হাজারি বলিল, রাত হয়ে আসছে, একটু থাকার জায়গায় কি হয় বলতে পারেন? দোকানদার অত্যন্ত খুশি হইয়া বলিল, এখানেই থাকুন, এর আর কি। আমার এই পেছন দিকে দিব্যি চালা রয়েছে, একখানা তক্তপোষ রয়েছে, চালায় রান্না করুন, তক্তপোষে শুয়ে থাকুন। কথায় কথায় হাজারি বলিল, আচ্ছা, এখানে গঙ্গাযাত্রীর দিন কত যাতায়াত করে? সেদিন আর নেই বেলের বাজারের। আগে 8-10 দল, এক এক দলে 10-12 জন করে মানুষ এ নিত্য যেত। এখন কোনোদিন মোটেই না, কোনোদিন 3টে, বড্ড জোর 4টে। আগের লোকের হাতে পয়সা ছিল, মরা গঙ্গায় দিত। আজকাল হাতে পয়সা নেই, মোলে নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে পোড়ায়। হাজারি ভাবিতেছিল বেলের বাজারে একখানা ছোটোখাটো হোটেল চলিতে পারে কিনা। 3 দল গঙ্গাযাত্রীকে 30টি লোক থাকিলে যদি সকালে খায়, তবে 30 জন খরিদ্দার। 30 জন খরিদ্দার রোজ খাইলে মাসে 50-60 টাকা লাভ থাকে, খরচ খরচা বাদে। সেই জায়গায় 20 জন হোক, 10 জন হোক রোজ, তবুও পরের চাকরির চেয়ে ভালো। পরের চাকরি করিয়া পাইতেছে 60 টাকা, আর অজস্র অপমান বকুনি। সর্বদা ভয়ে ভয়ে থাকে 10 জন খরিদ্দার যে হোটেলে রোজ খায়, সেখানে অন্তত 12-13 টাকা মাসে লাভ থাকে। পরদিন সকালে উঠিয়া সে গোপালনগরের দিকে রওনা হইল। হাতের পয়সা এখনো যথেষ্ট, 5 টাকা আছে, কোনো ভাবনা নাই। কাল রাত্রে দোকানদারের চাল হাড়ি কিনিয়া আনিতে চাহিয়াছিল। হাজারি তাহাতে রাজি হয় নাই, নিজে পয়সা খরচ করিয়াছে। দুপুরের রোদ্র বড় চড়িল। নির্জন রাস্তা, দুধারে কোথাও ঘন বন জঙ্গল, কোথাও ফাঁকা মাঠ। লোকালয় চোখে পড়ে না, 1-8খানা চাষাদের গ্রাম ছাড়া। 2 ঘন্টা হাঁটিবার পরে হাজারের তৃষ্ণা পাইল। কিছু দূরে একটি ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিতে যাইবে, এমন সময় একটি খালি গরুর গাড়ি পুকুরের পাশে মোটে রাস্তা দিয়া নামিতে দেখি। গারোয়ানকে ডাকিয়া বলিল, কাছে কোনো গ্রাম আছে বাপু? একটু জল খাবো। ব্রাহ্মণ। গারোয়ান বলিল, আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই, কাছেই ছিনগড় শিমলে আমি বামনবাড়ি যাব। তেনাদের গাড়ি, গাড়িতে আসুন। হাজারি শ্রীনগর শিমলে গ্রামের নাম শুনিয়াছিল।
গ্রামের মধ্যে গাড়ি ঢুকিতে দেখিল, এ তো গ্রাম নয়, বিজন বন। এতখানি বেলা চড়িয়াছে, এখনো গ্রামের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে নাই। শুধু আম কাঁঠালের প্রাচীন বাগান, বাঁশবন, আগাছার জঙ্গল। একটা গৃহস্থ বাড়ির উঠোনে গরুর গাড়ি গিয়া থামিল। গাড়োয়ানের ডাকে বাড়ির ভিতর হইতে গৃহস্বামী আসিলেন। ম্যালেরিয়া শীর্ণ চেহারা, মাথার চুল প্রায় উঠিয়া গিয়াছে। বয়স ৩০ হইতে পারে, ৫০ হইতে পারে। তিনি বাহিরে আসিয়াই হাজারিকে দেখিতে পাইয়া গাড়োয়ানকে বলিলেন, কে রে সঙ্গে? গাড়োয়ান বলিল, কে? উনি পাকা রাস্তার মুদির পুকুরের ধারে বসেছিলেন, বললেন একটু জল খাবো। তা বললাম চলুন আমার সঙ্গে, আমার মনে ব্রাহ্মণ, সেখানে জল খাবেন, তাই সঙ্গে আনলাম। গৃহস্বামী আগাইয়া আসিয়া হাজারিকে নমস্কার করিয়া বলিলেন, আসুন আসুন, বসুন, বিশ্রাম করুন। ওরে চণ্ডীমগোপের তক্তপোষে মাদুরটা পেতে দে, আসুন। এইসব পল্লী অঞ্চলে আতিথ্যর কোনো ত্রুটি হয় না। আধ ঘণ্টা পরে হাজারি হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জল পান করিয়া সুস্থ ও খোশমেজাজে হুকা টানিতে লাগিল। গৃহস্বামীর নাম বারুজ্জে, চাকুরি জীবনে কখনো করেন নাই। যথেষ্ট ধানের আবাদ আছে, গরু আছে, পুকুরে মাছ আছে, আম কাঁঠালের বাগান আছে। এই সব কথা গৃহস্বামীর নিকট হইতেই হাজারি গল্পচ্ছলে শুনিল। বিহারী বারুজ্জে বলিতেছিলেন, শ্রীনগরে শিমলে মস্ত গ্রাম ছিল। রাজধানী ছিল কেষ্টগড়ের রাজাদের পূর্বপুরুষের। জঙ্গলের মধ্যে রাজার গড়খাই আছে, পুরো নইটের গাঁথুনি আছে, দেখাবো এখনও বেলা। না না, আজ যাবেন কি? ওসব হবে না, দুদিন থাকুন। আমাদের সবই আছে আপনার বাপমার আশীর্বাদে। তবে মানুষজনের মুখ দেখতে পাইনে, এই যা কষ্ট। ছেলেবেলাতেও দেখেছি গ্রায়ে ৩০-৩২ ঘর ব্রাহ্মণের বাস ছিল, এখন দাঁড়িয়েছে ৭ বড় মোট। তার মধ্যেও ২ ঘর আছে ১২ মাস বিদেশে। আপনার নিবাস কোথায় বললেন? আরে এরশোলা গাংনাপুর থেকে নেমে যেতে হয়। তবে তো আপনি আমাদের এদেশেরই লোক। আর না আমাদের গায়ে? জায়গা দিচ্ছি, জমি দিচ্ছি, ধান করুন, পাট করুন, বাস করুন এখানে। তবুও এক ঘর লোক ১২ গ্রামে, আসুন না। হাজারি শিহরিয়া উঠিল, সর্বনাশ! এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে? সেইটুকু অদৃশ্যে বাকি আছে বটে। শহর বাজারে থাকিয়া সে শহরের কলকোলাহল কর্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে। এই বনের মধ্যে সমাধিপ্রাপ্ত হইতে হয় যে বৃদ্ধ বয়সে। ৪৬ বছর বয়স তার। দিন এখনো যায় নাই, এখনো যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে। তাছাড়া সে বোঝে হোটেলের কাজ। একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স ১০ বছর কমিয়া যাইবে, নব যৌবন লাভ করিবে সে। চাষাবাদের সে কি জানে? হোটেলের কথা হাজারি এখানে বলিল না। সে জানে হোটেলওয়ালা বামুন বলিলে অনেকে ঘৃণার চোখে দেখে, বিশেষত এইসব পাড়াগায়। শ্রীনগরে হাজারির মোটেই মন টিকিতেছিল না। এত বন জঙ্গলের অন্ধকার ও নির্জনতার মধ্যে তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছিল। সুতরাং বৈকালের দিকেই সে গ্রামের বাহিরে আসিয়া পথে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাবিল, বাপরে, ২০ বিঘে ধানের জমি দিলেও এই গায়ে নয় রে বাবা। মানুষ থাকে এখানে, মানুষজনের মুখ দেখার জো নেই, কাজ নেই, কর্ম নেই, কুড়ের মতো বসে থাকে। আর গোলার ধানের ভাত খাও, সর্বনাশ! আরে কি জঙ্গল রে বাবা! রাস্তার ধারে একটি লোক কাঠ ভাঙিতেছিল। হাজারি তাহাকে বলিল, সামনে কি বাজার আছে বাপু? লোকটা একবার হাজারের দিকে নীরবে চাহিয়া দেখিল, পরে বলিল, আপনি কি আনেল শিমলেতে? হ্যাঁ। এখানে আপনার এত কুটুম্ব আছে বুঝি? আপনারা ব্রাহ্মণ, পেন নাম হই, কোথায় যাবেন আপনি? হাজারি জানে পল্লীগ্রাম অঞ্চলে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বিরক্ত করিয়া পারিবে। ইহাই তাহাদের স্বভাব। হাজারিও পূর্বে এই রকম ছিল, কিন্তু রানাঘাট শহরে এতকাল থাকিয়া বুঝিয়াছে অপরিচিত লোককে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করিতে নাই, বা করিলে লোকে চটে। হাজারি বর্তমান প্রশ্নকর্তার হাত এড়াইবার জন্যে সংক্ষেপে ২-১ কথায় উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞাসা করিল, সামনে কি বাজার পড়বে বাপু? এগে যান, গোপালনগরের বড় বাজার পড়বে, কোষ ২ আর আছে। গোপালনগরের নাম হাজারির কাছে অত্যন্ত পরিচিত। এদিকের বড়গঞ্জ, গোপালনগর সকলেই নাম জানে। মধ্যাহ্ন ভোজনটা একটু বেশি হয়ে গিয়েছিল, রাতে খাইবার আবশ্যক নাই, একটু আশ্রয় পাইলেই হইল। সুতরাং হাজারির মন সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল। এ কয়দিন সে যেন নতুন জীবনযাপন করিতেছে। সকালে উঠিবার তাড়া নাই,
পদ্মঝিয়ের মুখ নাড়া নাই, বেচু চক্কতের কাছে বাজারের হিসেব দিতে যাওয়া নাই, 10 সেরা কয়লা জ্বালা অগ্নিকুণ্ডের তাতে বসিয়া সকাল হইতে বেলা 1টা বা ওদিকে সন্ধ্যা হইতে রাত 12টা পর্যন্ত হাতাকুন্থি নাড়া নাই। বাঁচিয়াছে সে। পথের ধারে একটা গাছতলায় পাকা বেল পড়িয়া রহিয়াছে, দেখিয়া হাজারি সেখানে সংগ্রহ করিয়া লইল। কাল সকালে খাওয়া চলিবে। সব ভালো, কিন্তু তবুও হাজারের মনে হয় এই ধরনের ভবঘুরে জীবন তাহার পছন্দসই নয়। বৃথা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে? চাকরি চুটে তো ভালো, নতুবা এই ধরনের জীবন সে কতকাল কাটাতে পারে? 1 মাসও নয়। সে চায় কাজ, পরিশ্রম করিতে। সে ভয় পায় না। সে চায় কর্মব্যস্ততা, 2 পয়সা উপার্জন, নাম, উন্নতি। ইহার উহার বাড়ি খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই। গোপালনগর বাজারে পৌঁছিতে বেলা গেল। বেশ বড় বাজার, অনেকগুলি ছোট দোকান, ভালো ব্যবসার জায়গা বটে। হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনে টিউবওয়েলে হাত মুখ ধুইয়া লইল। নিকটে একটি কালী মন্দির। মন্দিরের বোয়াকে বসিয়া সম্ভবত মন্দিরের পূজারী ব্রাহ্মণ হুকা টানিতেছে। দেখিয়া হাজারি তামাক খাইবার জন্যে কাছে গিয়া দাঁড়াইয়া বলিল, একবার তামাক খাওয়াবেন? আপনারা? ব্রাহ্মণ, বসুন, এই নিন। আপনি কি মন্দিরের মায়ের পূজা করেন? আজ্ঞে হ্যাঁ। আপনার কোথা থেকে আসা হচ্ছে? আমার বাড়ি গাংনাপুরের সন্নিকট এরোশোলা। রাঁধুনির কাজ করি। চাকরির চেষ্টায় বেরিয়েছি। এখানে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন? একবার এই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন। ওরা বড় লোক, রাঁধুনি ওদের বাড়িতে থাকেই। বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে। যদি এই সময় নতুন লোকের দরকার পড়ে, ও যাতে তিলি, বাজারের সেরা ব্যবসায়ী, ধনী লোক। হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দুহারা চেহারার লোক গদির ওপর বসিয়া আছে। সে লোকটি যে দোকানের মালিক ইহা কেহ বলিয়া না দিলেও বোঝা যায়। হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল, আসুন, কি চাই? ওদিকে যান। ওহে, দেখে এনে কি নিবেন? বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশে অনেকগুলি কর্মচারী কাজকর্ম ও কেনাবেচা করিতেছে সেদিকটা দেখাইয়া দিল। হাজারি বলিল, বাবু, দরকার আপনার কাছে। আমি রান্না করি। ব্রাহ্মণ, শুনলাম আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন, তাই। ও, আপনি রান্না করবেন? রাঁধতে জানেন ভালো? কোথায় ছিলেন এর আগে? আগে রানাঘাট হোটেলে ছিলাম 7 বছর। হোটেলে? হোটেলের কাজ আর বাড়ির কাজ এক নয়। এ খুব ভালো রান্না চাই। আপনি কি তা পারবেন? কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায়। হাজারি হাসিয়া ভাবিল, তুমি আর এ কি রান্না খেয়েছো জীবনে? কাপড়ের দোকান করেই মরেছ বই তো নয়। তেমন রান্না কখনো চোখেও দেখনি। মুখে বলিল, বাবু, একদিনের জন্য রেখে দেখুন না হয়। রান্না ভালো না হয় এমনি চলে যাব, কিছু দিতে হবে না। দোকানের মালিক পাকা ব্যবসাদার, লোক চেনে। হাজারের কথার ধরন দেখিয়া বুঝিল এ বাজে কথা বলিতেছে না। বলিল, আচ্ছা, আপনি আমাদের বাড়ি যান। এই সামনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে বাঁদিকে দেখবেন বড় বাড়ি। ওরে নিতাই, তুই বাপু একবার যা তো। ঠাকুরমশাইকে বাড়িতে শশধরের হাতে তুলে দিয়ে আয়। বলগে ইনি এ থেকে রাঁধবেন, বুঝলি? নিয়ে যা। মাইনে টাইনে কিন্তু ঠাকুরমশাই, পরে কাজ দেখে ধার্য হবে। হ্যাঁ, সে 2-4 দিন পরে, তবে নিয়ে যা। প্রথম দিনের কাজেই হাজারি নাম কিনিয়া ফেলিল। বাড়ির কর্তা 10 টাকা বেতন ধার্য করিয়া দিলেন। তাহার গৃহিণী অসুস্থ প্রায় 12 মাস। উঠিতে বসিতে পারলেও সংসারে কাজকর্ম বড় একটা দেখেন না। 2টি মেয়ে বিবাহ হইয়া গিয়াছে। তাহারা থাকে শ্বশুর বাড়ি। একটি 16-17 বছরের ছেলে স্কুলে পড়ে, আর একটি 8 বছরের ছোট মেয়ে। বাড়ির সকলেই ভালো লোক। এতদিন চাকরি করিয়া হাজারে যে খারাপ ধারণা হইয়াছিল পরের চাকরি সম্বন্ধে, এখন আসিয়া তাহা চলিয়া গেল। ইহারা জাতিতে গন্ধবণিক। বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করিয়া চলে। হাজারের মৃদু স্বভাবের জন্য সে অল্প দিনের মধ্যে বাড়ির সকলের বিশেষ প্রিয় পাত্র হইয়া উঠিল। মাসখানেক কাজ করিবার পর হাজারে প্রথম মাসের বেতন পাইয়াই বাড়ি যাইবার ছুটি চাহিল। অনেকদিন বাড়ি যাওয়া হয় নাই। টিপিকে কতকাল দেখে নাই। দোকানের মালিক ছুটিও দিলেন। গোপালনগর স্টেশনে ট্রেনে চড়িয়া বাড়ি আসিতে প্রায় 3 আনা ট্রেন ভাড়া লাগে। মিছামিছি 3 আনা পয়সা খরচ করিয়া লাভ নাই। হাঁটা পথে মাত্র 7-8 ক্রোশ হাজারিদের গ্রাম। হাঁটিয়া যাওয়াই ভালো। বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল। টেপি ছুটি আসিয়া বলিল, বাবা, এসো এসো, কোথেকে এলে এখন? তারপর সে ঘরের ভিতর হইতে পাখা আনিয়া বাতাস করিতে বসিয়া গেল। হাজারির মনে হইল তার সারা দেহ মন জুড়াইয়া গেল টেপির হাতের পাখার বাতাসে। টেপির জন্য খাটিয়ায় সুখ।
যত কষ্ট, যত দুঃখ রানাঘাট হোটেলের সব সে সহ্য করিয়াছে টেপির জন্য, ভবিষ্যতে আরও করিবে। যদি বংশীধর ঠাকুরের ভাগিনে সেই ছেলের সঙ্গে, যাক সেসব কথা। টেপি বলল, বাবা, অতসী দিদি একদিন তোমার কথা বলছিল। আমার কথা? হরিচরণ বাবুর মেয়ে? হ্যাঁ বাবা, বলছিল তুমি অনেক দিন আসনি, চলো না আজ, যাবে? ওখানে গিয়ে চা খাবে, এখন কলের গান শুনবে। এই সময় টেপির মা ঘাট হইতে গা ধুইয়া ফিরিল, হাসি মুখে বলিল, কখন এলে? হাজারি, এই তো খানিকক্ষণ। সব ভালো তো? টাকা পেয়েছিলে? হ্যাঁ, ভালো কথা। ওদের বাড়ির সতীশ বলছিল রানাঘাট থেকে পাঠানো 9 টাকা। তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি? রানাঘাটের চাকরি করে নিত, এখন আছে গোপালনগরে, বেশ ভালো জায়গায় আছে, বুঝলে? গন্ধবণিকের বাড়ি, ব্রাহ্মণ বলে ভক্তিছেদ্দা খুব, খাওয়া দাওয়া ভালো, কাপড়ের মস্ত দোকান, দিব্যি জল খাবার দেয় সকালে বিকালে। টেপি বলিল, কি জল খাবার দেয় বাবা? এই ধরো কোনোদিন মুড়ি নারকেল, কোনোদিন হালুয়া। টেপির মা বলিল, বসো, জিরো চা নেই, তাহলে করে দিতাম। টেপি, যাবি মা? সতীশদের বাড়ির চা আছে, দুটো চেয়ে নিয়ে আয়। টেপি বলিল, দরকার কি মা? আমি নিয়ে যাই না কেন বাবাকে অতসী দিদিদের বাড়িতে? সেখানে চা হবে এখন, জল খাবার হবে এখন। দুবার টেপি অতসীদের বাড়ি যাইবার কথা বলিয়াছে, সুতরাং হাজারি মেয়ের মতে মত না দিয়া থাকিতে পারিল না। টেপির ইচ্ছা তাহার নিকট অনেকটা হুকুমের অপেক্ষা শক্তিমান। হরিচরণবাবু বৈঠকখানায় বসিয়াছিলেন, হাজারিকে যত্ন করিয়া চেয়ারে বসাইলেন। এসো এসো হাজারি, কবে এলে? ও টেপি, যা তো, অতসী দিদিকে বলগে আমাদের চা দিয়ে যেতে। আমিও এখনও চা খাইনি। বাবু ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো ছিলে? তোমার সেই হোটেলের কি হলো? রানাঘাটেই আছো তো? হাজারি সংক্ষেপে রানাঘাটের চাকরি যাওয়া হইতে গোপালনগরে পুনরায় চাকরি পাওয়া পর্যন্ত বর্ণনা করিল। একসময় অতসী ও টেপি ঘরের মধ্যে ঢুকিয়া তাহাদের সামনের ছোট গোল টেবিলটাতে চা ও খাবার রাখিল। খাবার মাত্র 1 ডিশ, শুধু হাজারির জন্য। হরিচরণ বাবু এখন কিছু খাইবেন না। হাজারি বলিল, বাবু আপনার খাবার? ও তুমি খাও, তুমি খাও, আমার এখন খেলে অম্বল হয়, আমি শুধু চা খাবো। হাজারি ভাবিল, এত বড় লোক, এত ভালো জিনিসের ঘরে, কিন্তু খাইলে অম্বল হয় বলিয়া খাইবার জো নাই। এ বা কেমন দুর্ভাগ্য! বয়স 46 হইলে কি হয়, অম্বল কাহাকে বলে সে কখনো জানে না। ভূতের মতো খাটুনির কাছে অম্বল টম্বল দাঁড়াইতে পারে না, তবে খাবার জোটে না, এই যা দুঃখ। অতসী কিন্তু বেশ বড় রেকাবি সাজাইয়া খাবার আনিয়াছে, ঘি দিয়া চিরা ভাজা, নারকেল কোড়া, 2খানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া, বড় গোয়ালার 1 পেয়ালা চা। অতসী এইটুকু জানে যে টেপির বাবা তাহার বাবার মতো অল্পভোজী প্রাণী নয়, খাইতে পারে এবং খাইতে ভালোবাসে। অবস্থাও উহাদের যে খুব ভালো তাহাও নয়, সুতরাং টেপির বাবাকে ভালো করেই খাওয়াইতে হইবে। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকাকে প্রণাম করেছ অতসী? হাজারি ব্যস্ত ও সংকুচিত হইয়া পড়িল। অতসী তাহার পায়ে ধুলা লইয়া প্রণাম করিতে সে চিরা ভাজা চিবাইতে চিবাইতে কি বলিল ভালো বোঝা গেল না। অতসী কিন্তু চলিয়া গেল না, সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়াইয়া তাহাকে ভালো করিয়া দেখিতেছিল। টেপি গল্প করিয়াছে তাহার বাবা একজন পাকা রাঁধুনি। অতসীর কৌতূহলের ইহাই প্রধান কারণ। হরিচরণবাবু বলিলেন, এখন কদিন বাড়িতে আছো? আগে পরশু যাব, পরের চাকরি, থাকলে তো চলবে না। তোমার সেই হোটেল খোলার কি হলো? এখন কিছু করতে পারিনি বাবু, টাকার জোগাড় না করতে পারলে তো বুঝতেই পারছেন। তাহলে ইচ্ছে আছে এখনো? ইচ্ছে আছে খুব, শীতকালের মধ্যে যা হয় করে ফেলবো। অতসী বলিল, কাকা গান শুনবেন? হরিচরণবাবু ব্যপ্ত হইয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম একদম। শুনুন না হাজারি, অনেক নতুন রেকর্ড আনিয়াছি, নিয়ে এসো তো অতসী, শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে। হাজারি ভাবিল, বেশ আছে ইহারা, তাহার মতো খাটিয়া খাইতে হয় না, শুধু গান আর খাওয়া দাওয়া। সন্ধ্যা হইয়াছে, এই সময় উনুনে আঁচ দিয়া ধোয়ার মধ্যে ছোট রান্নাঘরে বসিয়া মনিব গৃহিণীর ফর্দ মতো তরিতরকারি কুটিতেছে। সে অন্য অন্য দিন 12 মাসই তাহার এই কাজ, ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে হয়। 12 মাস বলিয়াই পথের বাহির হইলেই তাহার আনন্দ হয়। আর আনন্দ হইতেছে আজ, এমন চমৎকার সাজানো বৈঠকখানা, বড় আয়না, বেতমরা কেদারায় সে বসিয়া চা খাইতেছে।
পাশে টেপি, টেপির বন্ধু কিশোরী মেয়েটি, কলের গান, যেন সব স্বপ্ন। কতদিন কুসুমের সঙ্গে দেখা হয়নি। আজ রানাঘাট ছাড়িয়েছে প্রায় 4 মাসের উপর। এই 4 মাস কুসুমকে সে দেখে নেই। টেপি মেয়ে, কুসুমও মেয়ে, আর নতুন পাড়ায় সেই বউটি, সেও আর এক মেয়ে। আজ কলের গানের সুমধুর সুরের ভাবুকতার তাহার মন সকলের প্রতি দরদ ও সহানুভূতিতে ভরিয়া গিয়াছে। অনেকক্ষণ ধরিয়া কলের গান বাজিল। হরিচরণবাবু মধ্যে একবার বাড়ির ভেতর কি কাজে উঠিয়া গেলেন। তখন রহিল অতসী আর টেপি। বাবার সামনে বোধ হয় অতসী বলিতে সাহস করিতেছিল না। হরিচরণবাবু বাড়ির মধ্যে চলিয়া গেলে হাজারিকে বলিল, কাকাবাবু আমাকে রান্না শিখিয়ে দেবেন। হাজারি ব্যস্ত হইয়া বলল, তা কেন দেব না মা, কিন্তু তুমি রান্না জানো নিশ্চয়ই, কি কি রাঁধতে পারো? অতসী বুদ্ধিমতী মেয়ে, সে বুঝিল যাহার সহিত কথা বলিতেছে রান্নার সম্বন্ধে সে একজন উস্তাদ শিল্পী। সঙ্গীতের তরুণ ছাত্রী যেমন সংকোচের সহিত তাহার যশস্বী সঙ্গীত শিক্ষকের সহিত রাগরাগিণীর সম্বন্ধে কথা বলে, তেমনি সংকোচে বলিল, তা পারি সব, শুক্তুনি, চচ্চড়ি, ডাল, মাছের ঝোল। মা তো বড় একটা রান্নাঘরে যেতে পারে না, তার মন খারাপ, আমাকেই সব করতে হয়। টেপি বলছিল, আপনি নিরামিষ রান্না বড় চমৎকার করেন, আমায় দেবেন শিখিয়ে কাকাবাবু? টেপি বুঝি এইসব বলে তোমার কাছে? পাগলি মেয়ে কোথাকার, ওর কথা বাদ দাও না কাকাবাবু। আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি, সবাই তো বলে। পরে আবদারের স্বরে বলিল, আমায় শেখাতে হবে কাকাবাবু, আমি চার চিনি। আমি টেপিকে প্রায় জিজ্ঞাসা করি আপনি কবে আসবেন, আমি খোঁজ নেই। ও বলেনি আপনাকে? না কাকাবাবু, আমায় শেখান আপনি, আমার বড় শখ ভালো রান্না শিখি। হাজারে বলিল, ভালো রান্না শেখা একদিনে হয় না মা, মুখে বলে দিলেও হয় না, তোমার পেছনে আমায় লেগে থাকতে হবে, অন্তত ঝাড়া 2 মাস 3 মাস। হাত ধরে বলে দিতে হবে তুমি রাঁধবে, আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল ধরে দেব। এ না হলে শিক্ষা হয় না। তুমি আমার টেপির মতো, তোমাকে ছেদো কথা বলে ফাঁকি দেব না মা। ছেলে মানুষ, শিখতে চাই, শিখিয়ে দিতে আমার অসাধ্য নয়, কিন্তু কি করে সময় পাবো যে তোমায় শেখাবো মা? অতসী সপ্রসন্ন দৃষ্টিতে হাজারের মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতেছিল। বিশেষজ্ঞ ওস্তাদের মুখের কথা, গুরুত্বপূর্ণ কথা, বাজে ছেদো কথা নয়, অনভিজ্ঞ আনাড়ির কথাও নয়। তাহার চোখে হাজারের দরিদ্র রাঁধুনি বামন পিতা নয়, যে ব্যবসার সে ধরিয়াছে, সেই ব্যবসায় একজন অভিজ্ঞ ওস্তাদ পাকা শিল্পী। হাজারের প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। পরদিন হাজারে ঘুম হইতে উঠিয়া তামাক টানিতেছে, এমন সময় হঠাৎ অতসীকে তাহাদের বাড়ির মধ্যে ঢুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল। বড় মানুষের মেয়ে অতসী অসময়ে কি মনে করিয়া তাহার মতো গরিব মানুষের বাড়ি আসিল? টেপি বাড়ি ছিল না। টেপির মা ও অতসীকে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছিল। সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাটির মেয়ের অভ্যর্থনা করিল। অতসী বলিল, কাকাবাবু বাড়ি নেই খুড়িমা? টেপির মা বলিল, হ্যাঁ মা, এসো আমার সঙ্গে, ওই কোণের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। টেপি কোথায়? সে মূলোর বীজ আনতে গিয়েছে সদগোপ বাড়িতে, এলো বলে। বসো বসো, দাঁড়াও আসনখানা পেতে। অতসী টেপির মার হাত হইতে আসনখানা ক্ষিপ্র ও চমৎকার ভঙ্গিতে কাড়িয়া লইয়া কেমন একটা সুন্দরভাবে হাসি দিয়া বলিল, রাখুন আসুন খুড়িমা, ভারী আমি একেবারে গুরু ঠাকুর এরম কি না, তা আবার যত্ন করে আসন পেতে দিতে হবে। এই হাসি ও এই ভঙ্গিতে সুন্দর মেয়ে অতসীকে কি সুন্দরী না দেখালো। টেপির মা মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রইল অতসীর দিকে। ইতিমধ্যে হাজারি সে স্থানে আসিয়া বলিল, কি মনে করে সকাল লক্ষ্মী মা? অতসী হাজারির কাছে গিয়ে বলিল, আপনার সঙ্গে একটা কথা আছে। কি কথা মা? চলুন ওদিকে, একটু আড়ালে বলবো। হাজারি ভাবিয়াই পাইল না এমন কি গোপনীয় কথা অতসী তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে এই সকালবেলায়। দাওয়ায় ছাঁচতলার দিকে গিয়া বলিল, কি কথা মা? অতসী বলিল, কাকাবাবু আপনি যদি কাউকে না বলেন তবে বলি। হাজারে বিস্মিত মুখে বলিল, বলবো না মা, বলো তুমি। আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সে তো এবার নয়, সেবার। তোমায় কে বললে এইসব কথা? সেই সব কিছু বলবো না, আমি আপনাকে টাকা দেব, আপনি হোটেল খুলুন। তুমি কোথায় পাবে? অতসী হাসিয়া বলিল, আমার কাছে আছে,
200 টাকা দিতে পারি। আমি জমিয়ে জমিয়ে করেছি, লুকিয়ে দেব কিন্তু, বাবা যেন জানতে না পারেন, কেউ জানতে না পারে। হাজারির চোখে জল আসিল। এই পর্যন্ত 3টি মেয়ে তাহার জীবনে আসিল, যাহারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তাহার উচ্চাসার দিকে ঠেলিয়া দিতে চাহিয়াছে। 3জনেই সমান সরলা, 3জনেই অনাত্মীয়া। তবে অতসী জমিদার বাড়ির সুন্দরী শিক্ষিত মেয়ে। সে যে এতখানি টানটা নেবে, ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ঘটনা। হাজারে বলিল, কিন্তু তুমি এ কথা শুনলে কোথায় বলতে হবে মা? অতসী হাসিয়া বলিল, সে কথা বলবো না বলেছি তো। তাহলে টাকাও নেব না, আগে বলো কে বলেছে। আচ্ছা, নাম করলে কি তবে বলবেন না বলুন? কাকে কি বলবো বুঝতে পারছি না তো। বলা বলি কথা আছে কি এর মধ্যে? আচ্ছা বলবো না, তুমি বলো। টেপি বলেছিল বাবার ইচ্ছা একটা হোটেল খোলেন। আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন ধার, তা বাবা দিতে পারেননি। এখন কাকাবাবু দাদা মারা যাওয়ার পরে বাবার মন খুব খারাপ। ওকে বলা না বলা দুটোই সমান। আমি ভাবলাম আমার হাতে তো টাকা আছে, কাকাবাবুকে দিয়ে গিয়ে ওদের উপকার হবে। আমার কাছে তো এমনি পড়েই আছে। আপনার হোটেল নিশ্চয়ই খুব ভালো চলবে, আপনারা বড়লোক হয়ে যাবেন। টেপিকে আমি বড় ভালোবাসি, ওর মনে যদি আহ্লাদ হয় আমারটাতে তৃপ্তি। টাকা বাক্সে তুলে রেখে কি হবে? মা, তোমার টাকা বাবাকে না জানিয়ে আমি নিতে পারিনি। অতসী যেন বড় দমিয়ে গেল। হাজারির সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষই তর্ক করিল। বাবাকে না জানাইয়া টাকা লইলে দোষ কি? শেষে বলিল, আমি টেপিকে টাকা দিচ্ছি। তা তুমি দিতে পারো না, তুমি ছেলে মানুষ, টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা। তুমি তো লেখাপড়া জানো, ভেবে দেখো। আচ্ছা, আমার লাভের অংশ দেবেন তাহলে? হাজারির হাসি পাইল। কুসুম, গোয়ালাবাড়ির সেই বউটি, অতসী সবাই এক কথা বলে। ইহারা সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায় খাটাইতে চায়, মজার ব্যাপার বটে। না মা, সে হয় না। তুমি বড় হও, শ্বশুরবাড়ি যাও, আশীর্বাদ করি রাজরানী হও, তখন তোমার এই বুড়ো কাকাবাবুকে যা খুশি দিও। এখন না। অতসী দুঃখিত হইয়া চলিয়া গেল। হাজারের ইচ্ছে হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয়। এইসব কথা অতসীর কাছে বলিবার তাহার কোনো দরকার ছিল না, কিন্তু অতসীর নিকট প্রতিজ্ঞাবদ্ধ আছে। টেপিকে ইহা লইয়া কিছু বলিলেই অতসীর কানে গিয়া পৌঁছাইবে ভাবিয়া চুপ করিয়া গেল। সেদিন বিকালে গোয়ালপাড়ায় বেড়াইতে গিয়া কুসুমের বাপের বাড়িতে শুনিল রানাঘাটে কুসুমের অত্যন্ত অসুখ হইয়াছিল। কোনরূপে এ যাত্রা সামলাইয়া গিয়াছে। সে কিছুই জিজ্ঞাসা করে নাই। কথায় কথায় কুসুমের কাকা ঘনশ্যাম ঘোষ বলিল, মধ্যে রানাঘাটে 15 দিন ছিলেম দাদা ঠাকুর। ছানার কাজে এই বাঁশটা বড্ড মন্দা। হাজারে বলিল, 15 দিন ছিলে? কেন হঠাৎ এই সময়? তারপরে ঘনশ্যাম কুসুমের কথাটা বলিল। হাজারের কেবল মনে হইতে লাগিল কুসুমের সঙ্গে কতদিন দেখা হয় নাই। একবার তাহার সহিত দেখা করিতে গেলে কেমন হয়। মনটা অস্থির হইয়া উঠিয়াছে তাহার অসুখের খবর শুনিয়া। জীবনে ওই একটি মেয়ের উপর তাহার অসীম স্নেহ ও শ্রদ্ধা। ইচ্ছে হইল কুসুমের সম্বন্ধে ঘনশ্যামকে সে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু তাহা করা চলিবে না। সে মনের আকুল আগ্রহ মনে চাপাইয়াই শুধু কেবল উদাসীনভাবে জিজ্ঞাসা করিল, এখন সে আছে কেমন? তা এখন আপনার বাপ মায়ের আশীর্বাদে সেরে উঠেছে, তবে বড় কষ্ট যাচ্ছে সংসারের। দুধ দই বেচে তো চালাতো, আজ মাসখানেকের উপর শয্যাগত অবস্থা। এদিকে আমার সংসারের কাণ্ড তো দেখতেই পাচ্ছেন। কোথেকে কি করি দাদা ঠাকুর? হাজারি এই সম্বন্ধে আর কিছু বলিল না, যেন কুসুমের সম্বন্ধে তাহার সকল আগ্রহ ফুরাইয়া গেল। বাড়ি ফিরিবার পথে হাজারি ভাবিল রানাঘাটে তাহাকে যাইতেই হবে। কুসুমের অসুখ শুনিয়া সে চুপ করিয়া থাকিতে পারিবে না। কালই একবার সে রানাঘাট যাইবে। পথে অতসীর পিতা হরিবাবুর সঙ্গে দেখা। তিনি মোটা লাঠি হাতে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিলেন। হাজারিকে দেখিয়া বলিলেন, এই যে হাজারি, কোথা থেকে ফিরছ? তা এসো আমার এখানে, চলো চা খাবে। বৈঠকখানায় হাজারিকে বসাইয়া হরিবাবু বলিলেন, বসো, আমি বাড়ির ভেতর থেকে আসছি, তারপর দুজনে একসঙ্গে চা খাওয়া যাবে। যতদিন বাড়ি আছো আসা যাওয়া একটু করো হে। কেউ আসে না, একলাটি সারাদিন বসে বসে আর সময় কাটে না। দাঁড়াও আসছি। হরিবাবু বাড়ির মধ্যে চলিয়া যাইবার কিছুক্ষণ পরে অতসী একখানা রেবাগিতে খানকতক লুচি, বেগুন ভাজা এবং একটু আখের গুড় লইয়া আসিল। হাজারের সামনের টেবিলে রেকাবি রাখিয়া বলিল, আপনি ততক্ষণ খান কাকাবাবু।
চা দিয়া যাচ্ছি। হাজারি বলিল, বাবু আসুন আগে। বাবা তো খাবার খাবেন না, তিনি খাবেন শুধু চা। আপনি খাবারটা ততক্ষণ খেয়ে নিন, চা একসঙ্গে দেব। অতসী চলিয়া গেল না, কাছেই দাঁড়াইয়া রহিল। হাজারি একটু অস্বস্তি বোধ করিতে লাগিল। বলিবার কিছু খুলিয়া না পাইয়া বলিল, টেপি আজ আসেনি মা? না, এবেলা তো আসেনি। হাজারি আর কিছু কথা না পাইয়া নীরবে খাইতে লাগিল। খাইতে খাইতে একবার চোখ তুলিয়া দেখিল অতসী একদৃষ্টিতে তাহার দিকে চাহিয়া আছে। অতসী সুন্দরী মেয়ে, টেপির বন্ধু হইল বয়সে টেপির অপেক্ষা 4-5 বছরের বড়। এই বয়সে সুন্দরী মেয়ের সহিত নির্জন ঘরে অল্পক্ষণ কাটাইবার অভিজ্ঞতাও হাজারের নাই। সে রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল। অতসী হঠাৎ বলিল, কাকাবাবু, আপনি আমার ওপর রাগ করেননি? হাজারি থতমত খাইয়া বলিল, রাগ? কিসের রাগ মা? উবেলার ব্যাপার নিয়ে? না না, এতে আমার রাগ হবার কিছু নেই, বরং তোমারই। না শুনুন কাকাবাবু, আমি তারপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন। জানেন, আমার দাদা মারা যাওয়ার পর আমি কেবলই ভাবি দাদা বেঁচে থাকলে বাবার বিষয়ে আমি পেতাম না। এখন কিন্তু আমি পাবো। কিন্তু ভগবান জানেন কাকাবাবু, আমি 1 পয়সা চাইনি বিষয়ের। দাদা বিষয় ভোগ করতো তো করতো, নয়তো বাবা বিষয়ে যা খুশি করে যান, উড়িয়ে যান, পুড়িয়ে যান, দান করুন। আমার যেন এ মনে না হয় আজ দাদা থাকলে এই বিষয়ে আমি পেতাম না, দাদাই পেত। বিষয়ের জন্য যেন দাদার উপর কোনোদিন আমার নিজের যা হাতে আছে তাও উড়িয়ে দেব। অতসীর চোখে জল টলটল করিয়া আসিল। সে চুপ করিল। হাজারি সান্ত্বনা সুরে বলিল, না মা, ওইসব কথা কিছু ভেবো না। তোমার বাবা মাকে তুমি বুঝিয়ে রাখবে, তুমি ওদের একমাত্র বাঁধন। তুমি ওই রকম হেলে কি চলে? ছি মা। হাজারি সত্যি অবাক হইয়া গেল। ভাবিল, এইটুকু মেয়ে, কি উঁচু মন দেখো একবার। বড় বংশ না হইলে আর কে বলেছে কাকে? এ কি আর বেচুবাবুর হোটেলের পদ্মছি? হাজারি বলিল, আচ্ছা মা, আমাকে টাকা দেবার তোমার ঝোঁক কেন হলো বলো তো? তোমরা মেয়েরা যদি ভালো হও তো খুব ভালো, আর মন্দ হও তো খুবই মন্দ। আমায় তুমি বিশ্বাস করো মা? আপনি বুঝে দেখুন, না হলে আপনাকে টাকা দিতে চাইবো কেন? তোমার বাবাকে না জানিয়ে দেবে? বাবাকে জানালে দিতে দিবেন না, অথচ আমার টাকা পড়ে রয়েছে। আপনার উপকার হবে। আমি জানি আপনাদের সংসারের কষ্ট। টেপির বিয়ে দিতে হবে, কোথায় পাবেন টাকা? কোথায় পাবেন কি? আপনার রান্নার যেমন সুখ্যাতি, আপনার হোটেল খুব ভালো চলবে। 6 বছরের মধ্যে আমার টাকা আপনি ফেরত দিয়ে দেবেন। হাজারে মুগ্ধ হইয়া গেল অতসীর হৃদয়ের পরিচয় পাইয়া। বলিল, আচ্ছা তুমি দিও টাকা, আমি নেব। হোটেল এই মাসেই আমি খুলব। তোমার মুখ দিয়ে ভগবান এই কথা বলেছেন মা। তোমরা নিষ্পাপ ছেলে মানুষ, তোমাদের মুখেই ভগবান কথা কন। অতসী হাসিয়া বলিল, তাহলে নেবেন? ঠিক ঠিক বলছি। এবার ঘুরে জায়গা দেখে আসি। রানাঘাট যাচ্ছি কাল সকালেই, হয় সেখানে, নয়তো গোয়ারির বাজারে জায়গা দেখব। খবর পাবে তুমি। আবার ঘুরে আসছি 3-4 দিনের মধ্যেই। অতসী বলিল, বাবার আহ্নিক করা হয়ে গিয়েছে, বাবা আসবেন। আপনি বসুন, আমি আপনাদের চা নিয়ে আসি। শুনুন কাকাবাবু, আপনি যেদিন বাবার কাছে হোটেলের জন্য টাকা চান, আমি সেদিন বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলাম। সেই থেকে আমি ঠিক করে রেখেছি, আমার যা টাকা জমানো আছে আপনাকে তা দেব। আচ্ছা বলো তো মা, একটা সত্যি কথা, আমার ওপর তোমার এত দয়া হলো কেন? বলবো কাকাবাবু, আপনার দিকে চেয়ে দেখে আমার মনে হতো আপনি খুব সরল লোক আর ভালো লোক। আমার মনে বড় কষ্ট হয় আপনাকে দেখলে, সত্যি বলছি। তবে দয়া বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো না? বলিয়াই অত সে এক প্রকার কুণ্ঠা ও লজ্জা মিশ্রিত হাসি দিল। হাজারি বলিল, তুমি আর জন্মে আমার মা ছিলে, তাই দয়ার কথা বলছি, নইলে কি সন্তানের ওপর এত মমতা হয়? তুমি সুখে থাকো, রাজরানী হও, এই আশীর্বাদ করছি। আমি তোমার গরিব কাকা, এর বেশি আর কি করতে পারি? অতসী আগাইয়া আসিয়া হঠাৎ নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল এবং আর একটু না দাঁড়াইয়া তৎক্ষণাৎ বাড়ির মধ্যে চলিয়া গেল। রাত্রে সারা রাত্রি হাজারি ঘুমাইতে পারিল না। অতসীর মতো বড়লোকের সুন্দরী মেয়ের স্নেহ আদর করার মধ্যে একটা নেশা আছে। হাজারিকে সে নেশায় পাইয়া বসিল। তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা। সকালে উঠিয়া সে রানাঘাটে রওনা হইল। বেশি নয়, 5-6 মাইল রাস্তা হাঁটিয়া বেলা 8:30টার সময় স্টেশনের নিকটে সেগুন বনে গিয়া পৌঁছিল।
রেলবাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছা হইল একবার তাহার পুরাতন কর্মস্থানে উঁকি মারিয়া দেখিয়া যায়। আজ প্রায় 5 মাস সে রানাঘাট ছাড়া। দূর হইতে বেচু চক্রবর্তীর হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনায় ও কৌতূহলে পূর্ণ হইয়া উঠিল। গত 6 বৎসরের কত স্মৃতি জড়ানো আছে ওই টিনের চালওয়ালা ঘরখানার সঙ্গে। হোটেলের গদি ঘরে ঢুকিয়া প্রথমেই সে বেচু চক্রবর্তীর সম্মুখে পড়িয়া গেল। বেলা প্রায় 10:30। খরিদ্দার আসিতে আরম্ভ করিয়াছে। বেচু চক্রবর্তী পুরনো দিনের মতো গদিঘরে তক্তপোষের উপর হাত বাক্সের সামনে বসিয়া তামাক খাইতেছেন। হাজারি প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, আরে এই যে হাজারি ঠাকুর, কি মনে করে? কোথায় আছো আজকাল? ভালো আছো বেশ? হাজারি এক মুহূর্তে আবার যেন বেচু চক্রবর্তীর বেতনভোগ রাঁধুনি বামুনে পরিণত হইল। তেমনি ভয়, সংকোচ ও মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তার সারা দেহ মনে হঠাৎ কোথা হইতে যেন উড়িয়া আসিয়া ভর করিল। সে পুরানো দিনের মতো কাচুমাচুভাবে বলিল, আজ্ঞে তা আপনার কৃপায় একরকম। আজ্ঞে তা বাবু বেশ আছেন ভালো? আজকাল আছো কোথায়? আজ্ঞে গোপালনগরে কুণ্ডাবাবুদের বাড়িতে আছি। বাড়ির কাজ কতদিন আছো? এই 4 মাস আছি বাবু। তা বেশ, তবে সেখানে মাইনে আর কত পাও? হোটেলের মতন মাইনে কি করে দেবে গেরস্থ ঘরে? বেচু চক্রবর্তীর এই কথার মধ্যে হাজারি এক ধরনের সুরের আজ পাইল। ব্যাপার কি? বেচু চক্রবর্তী কি আবার তাহাকে হোটেলে রাখিতে চান? তাহার কৌতূহল হইল শেষ পর্যন্ত দেখাই যাক না কি দাঁড়ায়। সে বিনীতভাবে বলিল, ঠিক বলেছেন বাবু, তা তো বেশি নয়। গেরস্থ বাড়ি, কোথা থেকে বেশি মাইনে দেবে? তারপর কি এখন আমাদের এখানে এসেছো ঠাকুর? আগে হ্যাঁ বাবু, কি মনে করে বলো তো, থাকবে এখানে? হাজারি কিছুমাত্র না ভাবিয়াই বলিল, সে বাবুর দয়া। তা বেশ বেশ, থাকো না কেন? পুরানো লোক, বেশ তো, যাও কাজে লেগে যাও। তোমার কাপড় চোপড় এনেছো? কই? না বাবু, আগে থেকে কি করে আনি? সেসব গোপালনগরে রয়েছে। চাকুরিতে দয়া করে রাখবেন কি না রাখবেন জেনে কি করে সেসব। আচ্ছা আচ্ছা, যাও ভেতরে যাও। রতন ঠাকুরের অসুখ করেছে, বংশী একা আছে, তুমি কাজে লাগো এ বেলা থেকে। ভাঙা ভাঙটো এ মাসের কটা দিনের মাইনে তুমি আগাম নিও। হাজারি কৃতজ্ঞতার সহিত বেচু চক্রবর্তীকে আরেকবার ঘাড় খুব নিচু করিয়া হাত জোড় করিয়া প্রণাম করিয়া কলের পুতুলের মতো রান্নাঘরের দিকে চলিল। সামনেই বংশী ঠাকুর। তাহাকে দেখিয়া বংশী অবাক হইয়া চাহিয়া রইল। হাজারি বলিল, বাবু ডেকে বহাল করিলেন যে ফের। ভালো আছো বংশী? তোমার সেই ভাগ্নেটি ভালো আছে? বংশী বলিল, আরে এসো এসো হরিদা, তোমার কথা প্রায়ই হয়। তুমি বেশ ভালো আছো? এতদিন ছিলে কোথায়? ডেকে কি চাপিয়েছ? সরো, হাতাটা দাও। এখনো মাছ হয়নি বুঝি? যাও তুমি গিয়ে মাছটা চড়িয়ে দাও। তেলের বরাদ্দ সেই রকমই আছে না বেড়েছে? বংশী বলিল, একবার টেনে নিও একটু। অনেকদিন পরে যখন এলে। দাঁড়াও, ডালটায় নুন দেওয়া হয়নি এখনো, দিয়ে দাও। বলিয়া সে দরমার আড়ালে গাঁজা সাজিতে গেল। চুপি চুপি বলিল, তোমায় বহল করেছি কি আর সাধে? এদিকে তুমি চলে যাওয়াতে হোটেলের ভয়ানক দুর্নাম। সেই কলকাতার বাবুরা 2-3 দল এসেছিল, যেই শুনলো তুমি এখানে নেই তারা বললে সেই ঠাকুরের রান্না খেতেই এখানে আসা। সেই যখন নেই, আমরা রেলের হোটেলে খাবো। হাটুরে খদ্দেরও অনেক ভেঙে গিয়েছে যদুবারুজ্যের হোটেলে। তোমায় বাবু বহাল করলেন কেন জানো? যদুবারুজ্যের হোটেলে তোমাকে পেলে লুফে নেয় এখনই। তোমার অনেক খোঁজ করেছে ওরা। বংশীর হাত হইতে গাজার কলিকা লইয়া দম মারিয়া হাজারে কিছুক্ষণ চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিল। কি হইতে কি হইয়া গেল। চাকরি লইতে সে তো রানাঘাটে আসে নাই, কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবেষ্টনীর মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না। এই বেচু চক্রবর্তীর হোটেল, এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর, এই পাথরে কয়লার স্তূপ, এই হাতাপেরি, এই তার অতি পরিচিত স্বর্গ। ইহাদের ছাড়িয়া কোথায় সে যাইবে? ভগবান এমন সুখের দিন মানুষের জীবনে আনিয়া দেন। বংশীর হাতে কলিকা ফিরাইয়া দিয়া সে খুশির সহিত বলিল, নাও আরেকবার টান দিয়ে নাও, ডালে সম্বরা দিয়ে গে। এবেলা এখনো বাজার আসেনি নাকি? বংশী বলিল, মাছটা কেবল এসেছে, তরকারি পাতি এলে বলে। গোবরা গিয়েছে, গোবরা নতুন চাকর, বেশ লোক, আমার ওপর ভারী ভক্তি, এলে দেখেও এখন।
এই সময় তৃতীয় শ্রেণীর টিকিট লইয়া জন্দুই খরিদ্দার খাইবার ঘরে ঢুকিতেই হাজারি অভ্যাস মতো পুরানো দিনের ন্যায় হাঁকিয়া বলিল, বসুন বাবু, জায়গা করাই আছে, নিয়ে যাচ্ছি, বসে পড়ুন। মাছ এখনো হয়নি এত সকালে, কিন্তু শুধু ডাল আর ভাজা। বংশী, ভাত নিয়ে এসো হে। ডালটায় সম্বর দিয়ে নেই। বেলাও এদিকে প্রায় 10টা বাজে। কেষ্টগড়ের গাড়ি আসবার সময় হলো। আজকাল স্টেশনের খদ্দের আনে কে? হাজারে যেন দেহ মনে নতুন বল ও উৎসাহ পাইয়াছে। হাজার লোক, শহর বাজার জায়গা রানাঘাট, কত লোকজন, গাড়ি, হই হই ব্যস্ততা, রেলগাড়ি, গাড়ি ঘোড়া। এখানে একবার কাটাইয়া গেলে কি আর অন্য জায়গায় কারো ভালো লাগে? একটা জায়গার মতো জায়গা। এমন সময় একজন কালো মতো ছোকরা চাকর তরকারি বোঝাই ঝুড়ি মাথায় রান্নাঘরে নিচু হইয়া ঢুকিল। পিছনে পিছনে পদ্মজি বলিতে বলিতে আসিল, বাবা, বেগুন আর কেনবার জো নেই রানাঘাটের বাজারে। 8 পয়সা করে বেগুনের শের ভূভারতে কে শুনেছে কবে? যত বেটা ফরে জুটে বাজারে একেবারে আগুন করে রেখেছে। সব চলল কলকাতা। তা গরিব গর্ব লোক কেনই বা, কি আর খাইবা কে? ও বংশী, ঝুড়িটা ধরে নামাও ওর মাথা থেকে। দরজার চৌকাঠে পা দিয়ে সে সম্মুখের থালায় অন্ন পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া একেবারে যেন কাঠ হইয়া গেল। হাজারি পদ্মজিকে দেখিয়ে থতমত খাইয়া গেল। তাহার পুরাতন ভয় কোথা হইতে যেন মুহূর্তেই আসিয়া জুটিল। সে কাষ্ঠ হাসিয়া আমতা আমতা সুরে বলিল, এই যে পদ্মে দিদি, ভালো আছো বেশ? হ্যাঁ হ্যাঁ, আমি। পদ্মজি বিস্ময়ের ভাবটা সামলাইয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাহিয়া বলিল, ঝুড়িটা নামিয়ে নাও না ঠাকুর। ও সঙ্গের মতো দাঁড়িয়ে রইল ঝুড়ি মাথায়। মাছ হলো? তারপর হাজারের দিকে তাচ্ছিল্যের ভাবে চাহিয়া বলিল, কখন এলে? আজই এলাম পদ্ম দিদি। আজ এবেলা এখানে থাকবে? বংশী ঠাকুর বলিল, হাজারিকে যে বাবু বহাল করেছেন, আবার ও এখানে কাজ করবে। পদ্মজি কঠিন মুখে বলিল, তা বেশ। রান্নাঘরে আর না দাঁড়াইয়া সে বাহিরে চলিয়া গেল। বংশী ঠাকুর অনুচ্চস্বরে বলিল, পদ্মদিদি চটেছে, বাবুর সঙ্গে এবার একজোট বাঁধবে। পদ্মকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখা গেল না। হাজারির মন ছটফট করিতেছিল কতক্ষণে কাজ ছাড়িয়া কুসুমের সঙ্গে গিয়া দেখা করবে। সে দেখিল সত্যই হোটেলের খরিদ্দার কমিয়া গিয়াছে। পূর্বে যেখানে বেলা 2:30টার কমে কাজ মিটিত না, আজ সেখানে বেলা 1টার পরে বাহিরের খরিদ্দার আসা বন্ধ হইয়া গেল। হাজারি বলিল, হ্যাঁ বংশী, 3rd ক্লাসের টিকিট মোট 30খানা। আগে যে 70-75 খান একবেলাতেই হতো, এত খদ্দের গেল কোথায়? বংশী বলিল, তবুও তো আজকাল একটু বেড়েছে, মধ্যে আরও পড়ে গিয়েছিল। 20 খান 3rd ক্লাসের টিকিট হয়েছে, এমন দিনও গিয়েছে। লোক সব যায় যদুবারুজ্যের হোটেলে, ওদের এবেলা 100, ও বেলায় 60-70 খদ্দের। হাটের দিন আরও বেশ। আর খদ্দের থাকে কোথা থেকে বলো? মাছের মুড়ো কোনো দিন খদ্দেররা চেয়েও পাবে না। বড় মাছ কাটা হলেই মুড়ো নিয়ে যাবে পদ্মদিদি, আমাদের কিছু বলবার জো নেই। তার উপর আজকাল যা চুরি শুরু করেছে পদ্মদিদি, সেই সব কথা এরপর বলবো, এখন খেয়ে নাও আগে। হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারে বাহির হইয়া মোরের দোকানে 1 পয়সার বিড়ি কিনিয়া ধরাইল। চূর্ণির ধারে তাহার সেই পরিচিত গাছতলাটার কতদিন বসা হয় নাই, সেখানে গিয়ে আজ বসিতে হইবে। পথে রাধাবল্লভ তলায় সে ভক্তিভরে প্রণাম করিল। আজ তাহার মন যথেষ্ট আনন্দ। রাধাবল্লভ ঠাকুর জাগ্রত দেবতা, এমন দিনও তাহাকে জুটাইয়া দিয়াছেন। আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিল, সে কি ইহা ভাবিয়াছিল? অস্বপনের স্বপন। চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল, আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকরিতে বহাল করিল। চূর্ণীর নদীর ধারে পরিচিত গাছতলাটায় বসিয়া সে বিড়ি টানিতে টানিতে 1 পয়সার বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে। কুসুমের বাড়ি এখন সব ঘুমাইতেছে। গৃহস্থ বাড়িতে দেখাশোনা করিবার এ সময় নয়। বেলা কখন পড়িবে? অন্তত 4টা না বাজিলে কুসুমের ওখানে যাওয়া চলে না। এখনও 1.5 ঘন্টা দেরি। গোপালনগরের কুণ্ডবাড়ি হইতে তাহার কাপড়ের পুটুলিটা একদিন গিয়া আনিতে হইবে। গত মাসের মাহিনা বাকি আছে, দেয় ভালো, না দিলে আর কি করা যাইবে। আজ একটু রাত থাকিতে উঠিবার দারুণ ঘুম ভালো হয় নাই। তাহার উপরে অনেক দিন পরে হোটেলের খাটুনি। 5 ক্রোশ পায়ে হাঁটিয়া সংগ্রাম হইতে রানাঘাট আসা প্রবৃত্তির দরুন হাজারের শরীর ক্লান্ত ছিল। গাছতলার ছায়া কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন সূর্যের দিকে চাহিয়া তাহার মনে হইল 4টা বাজিয়া গিয়াছে।
কিছুক্ষণের মধ্যেই সে কুসুমের বাড়ির দরজায় গিয়া কড়া নাড়ল। কুসুম নিজে আসে এই খিল খুলিল এবং হাজারিকে দেখিয়া অবাক হইয়া বলিল, জ্যাঠামশাই কোথা থেকে? আসুন আসুন। তারপরেই সে নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করল। হাজারি হাসি মুখে বলিল, এসো এসো মা, কল্যাণ হোক। ছেলেপিলে সব ভালো তো? এত রোগা হয়ে গিয়েছ। ইস, তোমার কাকার মুখে তোমার বড্ড অসুখের কথা শুনলাম। কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া বসাইল। বলিল, ভয় নেই জ্যাঠামশাই, মরছি না অত শিগগির। আপনি সেই যে গেলেন, আর কোনো খবর নেই। অসুখের সময় আপনার কথা কথা ভেবেছি জানেন জ্যাঠামশাই। মরেই যদি যেতাম, দেখা হতো আর। অক্ষুদ্ধে আপদ না হলে মরেই তো। ছি ছি মা, ওরকম কথা বলতে আছে? কোথায় ছিলেন এতদিন আপনি? আজ কোথা থেকে এলেন? এরশোলা থেকে। কুসুম ব্যস্ত হইয়া বলিল, হেঁটে এসেছেন বুঝি? খাওয়া হয়নি? হাজারি হাসিয়া বলিল, ব্যস্ত হও না মা, বলছি সব। সকালে বেরিয়েছিলাম এরশোলা থেকে। বলি যাই একবার রানাঘাট, তোমার সঙ্গে দেখা করবার ইচ্ছে হলো খুব। বেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া, অমনি বাবু বহাল করলেন কাজে। সেখানে কাজ সাঙ্গ করে চূর্ণির ধারে বেরিয়ে এই আসছি। ওমা, আমার কি হবে? ওরা আবার আপনাকে ডেকে বহাল করেছে? তবে মিথ্যা চুরির অপবাদ দিয়েছিল কেন? পদ্ম আছে তো? পদ্ম নেই তো যাবে কোথায়? আছে বলে আছে, খুব আছে। পরে গর্বের সুরে বলিল, আমায় না নিলে হোটেল যেই দিকে চলে না। খদ্দের পত্তর তো আর্ধেক ফর্সা, সব উঠেছে গিয়ে বারুজ্য মশাইয়ের হোটেলে। হাজার হোক হোটেলের মালিক, সুতরাং তাহার মনিবের সমশ্রেণীর লোক। হাজারে যদুবারুজ্যের নামটা সমীহ করিয়াই মুখে উচ্চারণ করিল। কুসুম যেন অবাক হয়ে খানিকটা দাঁড়াইয়া রহিল। পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিল, বসুন জ্যাঠামশাই, আসছি আমি। না না, শোনো, এখন খাওয়া দাওয়ার জন্য যেন কিছু করো না। আপনি বসুন তো, আসছি আমি। কোনো কথাই খাটিল না। কুসুম কিছুক্ষণ পরে এক বাটি গরম দুধ ও দুখানি বরফি সন্দেশ রেখাপিতে করিয়া আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, একটু জল সেবা করুন। ওই তো তোমাদের দোষ, বারণ করে দিলেও শোনো না। কুসুম হাসি মুখে বলিল, কথা শুনবো এখন পরে। দুধটা সেবা করুন সবটা, ভালো দুধ, বাড়ির গরুর। ঘন করে জাল দিয়েছি, দুপুর থেকে আকার উপর বসানো ছিল। তুমি বড় মুশকিলে ফেললে দেখছি মা। না। হাজারিকে পান সাজিয়া দিয়া কুসুম বলিল, জ্যাঠামশাই হোটেল ভালো লাগছে? তা মন্দ লাগছে না, আজ বেশ ভালোই লাগলো। তবে ভাবছি কি জানো মা, এই রেলবাজারে আরেকটা হোটেল বেশ চলে। শুধু বেশ চলে না জ্যাঠামশাই, খুব ভালো চলে। আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে। তোমার তাই মনে হয় মা? হ্যাঁ, আমার তাই মনে হয়। খুলুন আপনি। আর একজনও এ কথা বলেছে কালি। তোমার মতো সেও আরেক মেয়ে আমাদের গায়ে। কে জ্যাঠামশাই? হরিবাবুর মেয়ে, অতসী ওর নাম, টেপির বন্ধু। খুব ভাব দুজনে। সে আমায় কাল বলছিল, আমাদের বাবুর মেয়ে? আমি দেখিনি কখনো। বয়স কত? ওরা নতুন এসেছে গায়ে, কোথা থেকে দেখবে? বয়স 16-17 হবে। বড় ভালো মেয়েটি। সবাই যখন বলছে, তাই করুন আপনি, টাকা আমি দেব। অতসীও দেবে বলেছে। দুজনের কাছ থেকে টাকা নিলে জাকিয়ে হোটেল দেবে। কিন্তু ভয় হয়, তোমার ব্যাঙের আধুলি নিয়ে শেষে যদি লোকসান হয়, তবে একুল ওকুল দুকুল গেল। বরং অতসী বড় মানুষের মেয়ে, তার 200 টাকা গেলে কিছু তার আসে যাবে না। না, আমার টাকাও খাটিয়ে দিতে হবে, সে শুনছি নে। আমি দুজনের টাকাই নেব। কাল থেকে জায়গা দেখছিলাম। তবে টাকা গেলে আমায় দোষ দিও না। জ্যাঠামশাই, আপনি হোটেল খুললে টাকা ডুববে না, আমি বলছি। এরপরেও যদি ডুবে, তবে আর কি হবে, আপনার দোষ দেব না। উঠিবার সময় কুসুম বলিল, জ্যাঠামশাই, পরশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভাবছি। আপনি এখানে রাত্রে সেবা করবেন। তা কি করে হবে মা? আমি রাতে 12টার কম ছুটি পাবো না। তবে তারপর দিন দুপুরে বেলা 1টার সময় আসবেন। আমি লুচি ভেজে রাখবো, আপনি এসে তরকারি করে নেবেন। কথা রইল, আসতেই হবে জ্যাঠামশাই। হোটেলে ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপাইয়া দিল। বংশী ঠাকুর এবেলা এখনো আসে নাই। হাজারি অত্যন্ত খুশির সহিত চারদিকে চাহিয়া দেখিতে লাগিল। সেই অত্যন্ত পরিচিত পুরাতন রান্নাঘর, এমনকি একখানা পুরানো লোহার খুন্তি। 5 মাস আগে টিনের চালের বাতার গায়ে সেই গুজিয়া রাখিয়া গিয়াছিল। এখনও সেখানে সেই স্থানে মরিচা পড়া অবস্থায় গোজাই রহিয়াছে। সেই বংশী, সেই রতন, সেই পদ্ম দিদি। বংশী আসিয়া ঢুকিল। হাজারি বলিল, আজ পেঁপে কুটিয়ে দাও তো বংশী।
একবার পেঁপে তরকারি মন দিয়ে রাঁধি অনেকদিন পরে। একদিনে বারুজ্যমশাইয়ের হোটেল কানা করে দেব। গদির ঘরে পদ্মজির গলার আওয়াজ পাইয়া বংশী বলিল, ও পদ্ম দিদি, শোনো এদিকে। ও পদ্ম দিদি। পদ্মঝি থার্ড ক্লাসের খাওয়ার ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে আসিয়া ঢুকিয়া বলিল, কি হয়েছে? বংশী বলিল, কি কি রান্না হবে এবেলা? হাজারি বলেছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে। দু একটা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে। পেঁপে তো রয়েছে, কি বলো? পদ্মজি বলিল, না পেঁপে কাল হবে, আজ এবেলা বিলিতে কুমড়ো হোক, আর কচু মাছের ঝাল করো। 7 আনাসের চিংড়ি ওবেলা গিয়েছে, এবেলা দেখি কি মাছ পাওয়া যায়। হাজারি বলিল, পদ্মদিদি আজ একটু মাংস হোক না। পদ্মজি এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরিভাবে বাক্যলাপ করে নাই। সারাদিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল, মাংস বুধবার হয়ে গিয়েছে, আজ আর হবে না, বরং শনিবার দিনে হবে। হাজারি অত্যন্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলাতে, এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতে তাহাকে একবার বিস্মিত ও চকিত করিয়া দিয়া পদ্মজি জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলে ঠাকুর? হাজারি সাগ্রহে বলিল, আমার কথা বলছো পদ্ম দিদি? হ্যাঁ, গোপালনগরে পুণ্ডাবাবুদের বাড়ি। আমি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম, তারপর রানাঘাটে আজ এসেছিলাম বেড়াতে। তা বাবু বললেন, বেশ থাকো না, তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি। ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু। যা পারো এখানে খেও, বুঝলে? না, বাইরে নিয়ে যাব কেন পদ্মদিদি? তা নিয়ে যাব না। তোমার সেই কুসুম কেমন আছে? দেখা করতে যাওনি? পদ্মচিয়ের কণ্ঠস্বরে বিদ্রোহ ও শ্লেষের আভাস। হাজারে লজ্জিত ও অপ্রতিভভাবে উত্তর দিল, কুসুম? হ্যাঁ, তা কুসুম ভালোই। পদ্মঝি অন্যদিকে মুখ ফিরিয়া বোধহয় যেন হাসিল। অন্তত হাজারের তাহাই মনে হইল। পদ্মজি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল, যাক, চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা। দুপুরের পর আমরা চলে গেলে বোধহয় কর্তাগিন্নিতে পরামর্শ হয়েছে, চলো এক ছেলে সাজা যাক। হাজারি হাসিল, সব দিকেই ভালো, কিন্তু পদ্মদিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে? ভারী ছোট মন, ছি। বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল, ও হাজারিদা, এসো, টেনে নাও এক টান। গাজায় কষিয়া দম মারিয়া হাজারে আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখানা তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী, কি মনটি চমৎকার! তাহার কাকাবাবু গাঁজা খায়, অতসী যদি দেখিত। ওই জন্যই তো গ্রামে সে কখনো গাঁজা খায় না। ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা। অতসী টাকা দিতে চাহিয়াছে, হোটেল তাহাকে খুলিতে হইবেই। কথাটা একবার বংশীকে বলিবে? বংশী ও রতন ভালো লোক দুজনেই, তাহাদের বিশ্বাস করা যায়, দুজনেই তাহাকে ভালোবাসে। বংশীকে বলিল, আজকাল রাত্রিরে টক হয়? সব দিন হয় না, এখন নেবু সস্তা, নেবু দেওয়া হয়, পয়সার 6-7টা পাতি নেবু। একটা কিছু করে দেখাতে হবে তো। বড়ির টক করব ভেবেছিলাম। তুমি ভাবলে কি হবে? পদ্মদিদি পাশ করলে তবে তো হারিতে উঠবে। ভুলে গেলে নাকি আইন কানুন? হাজারি হাজারি হু হু করিয়া হাসিয়া উঠিল, বলল, বংশী, একটু চা করে খেয়ে নিলে হতো না? আছে তোর জোর? বংশী বলিল, খাবে? আমি দিচ্ছি সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জল এই ঘটিতে কেটে রেখো হাতা দিয়ে, চিনি আছে, চা নিয়ে নিচ্ছি। মনে আছে আর বছর আমাদের চা খাওয়া? আদার রস করেও দেবে এখন। আধ ঘন্টার মধ্যে হাজারি ও বংশী মনের আনন্দে কলাই করা বাটি করিয়া চা খাইতেছিল। ভূতগত খাটুনের মধ্যেও ইহাতেই আনন্দ কি কম? হাজারি একদৃষ্টে আগুনের দিকে চাহিয়া চিন্তিত মুখে বলিল, যেখানেই যার মনটিকে, বুঝলে বংশী? গোপালনগরের সন্ধেবেলা রোজ ওদের মন্দিরে ঠাকুরের শীতল হয়। তার সন্দেশ, ফল কাটা, মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে। চা আমি করে নিতাম উনুনে, কিন্তু তাতে কি এমন মজা ছিল? একা একা বসে রান্নাঘরের চা আবার খেতাম, মন হু হু করত, খেয়ে সুখ ছিল না। আজ শুধু চা খাচ্ছি, তাই যেন কত মিষ্টি। রাত হইয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল, ও বংশী, কেষ্টনগর এলো যে, ডালে কাটা দিয়ে নাও। সঙ্গে সঙ্গে গোবর চাকর খাবার ঘর হইতে হাঁকিল, 3rd ক্লাস 2 থালা। উত্তেজনায় হাজারির সারা দেহ কেমন করিয়া উঠিল। কি কাজের ভিড়, কি লোকজনের হইচই, কি ব্যস্ততা! ইহার মধ্যেই তো মজা, তা নয় গোপালনগরের মতন পাড়াগা জায়গায় কুণ্ডদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কুড়িকাঠ গুনিতে গুনিতে আর বাড়ির পেছনের বাগানের তেঁতুল গাছে বাদুরঝোলার ডালপালার দিকে চাহিয়া চাহিয়া রান্না করা, সে কি তাহার পোষায়? সে হইল শহরের মানুষ।
সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়িবেলা প্রায় 12টার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল। বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল। কুসুম গোয়াল ঘরের নতুন উনুনে আলাদা করিয়া কপির ডালনা রাঁধিতেছে। একখানা কলার পাতায় খান কতক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়াই পাথরের খোড়া ও কলা পাতা ইত্যাদির ব্যবস্থা। হাজারে দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল, কুসুমের কাণ্ড দেখো, থাকি হোটেলে কত ছোয়ালে পা হয়ে যায় তার ঠিক নেই। ও আবার নিয়ে ধুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাঁধতে বসেছে। কুসুম সলজ্জ হাসিয়া বলিল, জ্যাঠামশাই এখনো হয়নি, একটু দেরি আছে। আমি কিন্তু তরকারি সব রেঁধেছি, আপনি শুধু বসে যাবেন। হাজারি বলিল, তুমি তরকারি রাঁধলে যে বড়, সে কথা তো ছিল না। আমি তোমার তরকারি খাবো কেন? ঠকাতে পারবেন না জ্যাঠামশাই, কোনো তরকারিতে নুন দিইনি। নুন না দিলে খেলে আপত্তি কি? ভাবলাম আপনি অতবেলায় এসে তরকারি রাঁধবেন, সে বড় কষ্ট হবে। লুচি ভাজা আর কি হাঙ্গামা, দেরিই তো হবে তরকারি রাঁধতে, তাই নিয়ে এসে। নুন দাও নেই? না মা, তুমি হাসালে দেখছি। আলুনি তরকারি খাওয়াবে তোমার বাড়ি? আর গোয়ালের মেয়ে হয়ে আমি নিজের হাতের রান্না তরকারি খাইয়ে আপনার জাত মেরে দেব? নরকে পৌঁছতে হবে না আমাকে তার জন্যে? হাজারি হু হু করিয়া হাসিয়া উঠিল, বলিল, দাও ময়দাটা, মেখে নেই ততক্ষণ। সব ঠিক আছে জ্যাঠামশাই, কিছু করতে হবে না আপনাকে। আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন। কপিটা হয়ে গেলেই চাউন রাঁধবো, তারপর লুচি ভেজে গরম গরম ওতে কি জ্যাঠামশাই? ও কি? হাজারে গায়ের চাদরের ভেতর হইতে একটা শালপাতার ঠোঙা বাহির করিতে করিতে আমতা আমতা করিয়া বলিল, এই কিছু নতুন গুড়ের সন্দেশ। আজ 1 তারিখেও মাসের কদিনের মাইনেটা দিলে কি না, তাই ভাবলাম একটুখানি মিষ্টি। কুসুম রাগ করিয়া বলিল, এ আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই। আপনার এই সবে চাকরির মাইনে আমার জন্য খরচ করে সন্দেশ না কিনলে আর চলতো না? আপনার দণ্ড করতে আমার এখানে সেবা করতে বলেছি না। এসব কি ছেলে মানুষই আপনার? হাজারি শালপাতার ঠোঙাটি দেওয়ার প্রান্তে অপরাধীর মতো সংকোচের সহিত নামাইয়া রাখিয়া বলিল, আমার কি ইচ্ছে করে না মা তোমার জন্য কিছু আনতে? বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি? হাজারের রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইলেও সে হাসিয়া চাপিয়া রাগের সুরে বলিল, না, ভারী চটে গিয়েছি। পয়সা হাতে এলেই অমনি খরচ করার হাত সুরসুর করে বুঝি? ভারী বড় লোক হয়েছেন বুঝি? ও মাসের 7টা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে টাকার সন্দেশ আনলেন অমনি? হাজারে চুপ করিয়া অপ্রতিম মুখে বসিয়া রহিল। আসুন এইদিকে, এই আসনখানে বসুন, ময়দাটা নেচি করুন এবার। মা কাহাকে অত বকিতেছে দেখিতে কুসুমের ছেলে মেয়ে কোথা হইতে আসিয়া সামনের উঠানে দাঁড়াইতেই হাজারির ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু দিয়া বলিল, যাক, নাতি নাতনি তো আগে খাক, মেয়ে খায় না খাক বুঝবে পরে। পরে কুসুমের দিকে ফিরিয়া বলিল, নাও হাত পাতো, রাগ করেন আর। কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না, বলিল, আমি রাত্রে রাত্রে খাবো? কেন আলগেছ? না কেন, আমি বুড়ো মাগি, ভোগের আগে পেশাদ পেয়ে বসে থাকি আর কি। হাজারি বুঝিল তাহার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুই খাইবে না। সে বিনা বাক্যবে লুচির ময়দা লইয়া বসিয়া গেল। কুসুম বলিল, হোটেল খোলবার কি করলেন? গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে, দেখিছ ঘরখানা? কুসুম উৎফুল্ল হইয়া বলিল, কবে খুলবেন? সামনের মাসে। টাকা দেবে তো? কুসুম গলায় সুর নিচু করিয়া বলিল, আস্তে আস্তে, শুনবে কেউ। তোমার শাশুড়ি কই? আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ নিয়ে বেরিয়েছে, এলো বলে। বাতাস সেরেছে, মরিচের মাদুলি নিয়ে এখন ভালো আছে। আগের মধ্যে দিন কতক পঙ্গু হয়ে পড়েছিল, তার চেয়ে ঢের ভালো। আপনার জায়গা করে দিই, এগুলো ভেজে ফেলুন, গরম গরম দেব। হাজারি খাইতে বসিল। কুসুম কাছে বসিয়া কখনো লুচি কখনো তরকারি দিতে দিতে বলিল, আপনি তরকারিতে বেশি করে নুন মেখে খান। রান্না চমৎকার হয়েছে মা। থাক, আপনার আর হোটেল যেদিন খুলবো সেদিন তোমায় নিজের হাতে রেঁধে খাওয়াবো। না, ওসব করতে দেবে না। বুঝে সুঝে চলতে হবে না। টাকা নিয়ে ভূতনন্দী কাণ্ড করবেন? কি করব না, তুমি চেনো না আমায়। আমার জন্যে 1 পয়সা খরচ করতে পাবেন না আপনি, বলে দিচ্ছি। তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেবো ঠিক।